সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পরম করুণাময়ের কৃপায় আমিও ভালো আছি। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসের পুরোটা সময় জুড়ে তোমাদের সাথে থাকবো আমি দেবনাথ সূত্রধর, প্রভাষক, অর্থনীতি বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বিবিএ অনার্স চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বাংলাদেশ ইকোনমি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি আজকের ক্লাসের পুরোটা সময় জুড়ে তোমরা আমাদের সাথেই থাকবে এবং গত ক্লাসের মতো আজকের ক্লাসও তোমরা উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে এই করোনাকালীন সময়ে যে অনলাইন ক্লাস কার্যক্রম তোমাদের জন্য চালু রাখা হয়েছে, সেই কার্যক্রমটি যখনই তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে তখনই সেই কার্যক্রমটি সার্থক হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশ ইকোনমি ক্লাসে তোমাদের সাথে প্রশ্ন উত্তর পর্ব ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা বেশ কিছু ছোট ছোট প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানবো। আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবে বা তোমরা অনেক উপকৃত হবে। তো চলো আজকে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে আমরা দুটি বিষয় তোমাদের সামনে একটু আলোচনা করব। সেটি হচ্ছে দারিদ্র্যের দুষ্টচক্র। এই দারিদ্র্যের দুষ্টচক্রের যে ফাঁদ, সেই দারিদ্র দুষ্টচক্রের ফাঁদের সমালোচনা। আরেকটি হচ্ছে দরিদ্র বলেই একটি দেশ দরিদ্র, একথা কি সর্বদা মেনে নেওয়া যায়? এই দুটি প্রশ্নের উত্তর খুঁজব তোমাদের সাথে নিয়ে। দারিদ্র্যের দুষ্টচক্রের ফাঁদের সমালোচনা। দরিদ্র বলেই একটি দেশ দরিদ্র, এ কথা কি সর্বদা মেনে নেওয়া যায়? প্রিয় শিক্ষার্থী, দারিদ্র্যের দুষ্টচক্র নিয়ে বিগত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে সেই দারিদ্র্যের দুষ্টচক্রের যে ফাঁদ, সেই ফাঁদের কিছু বিষয় সমালোচনা নিয়ে আলোচনা করব। দারিদ্র্যের দুষ্টচক্রের ফাঁদের সমালোচনা এরকম যে দুর্বল বিশ্লেষণ আমরা যদি বলি যে একটু গভীরভাবে যদি আমরা দেখি বা দেখা যায়, তলিয়ে দেখা যায়, তাহলে এটি দারিদ্র এবং বন্ধ্যা অবস্থাকেই এক করে দেখেছে। কিন্তু প্রকৃত পক্ষে দুটি এক বিষয় নয়। দারিদ্র এবং বন্ধ্যা দুটি এক বিষয় নয়। যদি এটি সত্য হতো তাহলে অন্য কারো সাহায্য ছাড়াই অনুন্নত দেশে কোনো ব্যক্তি ধনী হওয়া সম্ভব নয়, কিন্তু বাস্তবে অনেকে তা হয়েছে। তারপরে বলা হয় যে ব্যবহারিক দিক থেকে একটি দুর্বল মডেল। ব্যবহারিক দিক থেকে একটি দুর্বল মডেল, যেমন এই মডেলে বলা হয় যে প্রবৃদ্ধি হচ্ছে পুঁজি গঠনের ফলাফল, আবার পুঁজি গঠন হচ্ছে অধিক আয়ের ফলাফল। কিন্তু বাস্তবে দেখা যায় যে যদি কৃষকদের শুধু আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান দেওয়া হয় তাহলে সে সময় মতো
ও সঠিক পদ্ধতিতে চাষ করেই প্রকৃত আয় করে থাকে। আরেকটি বিষয় এখানে বলা হয়েছে, সেটি হচ্ছে ভ্রান্ত সমাধান নির্দেশ করে। এই তত্ত্ব প্রকৃতপক্ষে নির্দেশ করে যে অনুন্নত দেশ বিদেশি সাহায্য ছাড়া উন্নত হতে পারে না বা পারবে না, কিন্তু দেখা যায় যে বিভিন্ন অনুন্নত দেশ বিদেশি সাহায্য ছাড়াই উন্নত হয়েছে। এই গেল প্রথম প্রশ্নের বা প্রথম বিষয়টি, অর্থাৎ দারিদ্র্যের দুষ্ট চক্রের ফাঁদের সমালোচনা। এখানে তিনটি বিষয় বলা হয়েছে, যে দুর্বল বিশেষণ, তারপরে বলা হয়েছে ব্যবহারিক দিক থেকে একটি দুর্বল মডেল, তারপরে বলা হয়েছে ভ্রান্ত সমাধান নির্দেশ করে। তারপরে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে দরিদ্র বলেই একটি দেশ দরিদ্র, এ কথা কি সর্বদা মেনে নেওয়া যায়? আসলেই একটি দেশ দরিদ্র তাই বলেই সেই দরিদ্রটিকে সবসময় মেনে নেওয়া যায় কিনা, এই প্রশ্নের উত্তর যদি আমরা বলি যে দুষ্টচক্রের ব্যাখ্যা যেভাবেই দেওয়া হোক না কেন, এ ধারণার মাধ্যমে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসমূহের যে প্রকৃত অর্থনৈতিক সমস্যার মূল কারণ সম্পর্কে ধারণা লাভ করা যায় না। কারণ এই চক্রে দারিদ্রতাকেই দারিদ্র্যের মূল কারণ হিসেবে দেখানো হয়েছে। এর মাধ্যমে প্রকৃতপক্ষে দারিদ্রতার অন্যান্য যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো যেমন বিদেশি শোষণ, পুঁজিবাদী অর্থনৈতিক শোষণ, সামাজিক ও রাজনৈতিক অন্যান্য কারণগুলো আড়াল করা হয়েছে। প্রকৃতপক্ষে দরিদ্রতা কোনো কারণ নয়, বরং অনেক কারণের ফলাফল, যা অনুন্নত দেশের জনগণকে বয়ে বেড়াতে হয়। ঐতিহাসিকভাবে দেখা যায় বা ঐতিহাসিকভাবে একথা প্রমাণিত যে এশিয়া, আফ্রিকা সহ লাতিন আমেরিকার দরিদ্র পীড়িত দেশসমূহ দীর্ঘদিন ধরে সাম্রাজ্যবাদী উপনিবেশিক শক্তির অধীনে শাসনের নামে শোষিত হয়। আমাদের বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। প্রায় 200 বছর এ দেশটি ব্রিটিশ উপনিবেশিক শাসনের অধীনে ছিল। উপনিবেশিক শাসনের আমলে অধীনস্থ দেশসমূহের অর্থনৈতিক উন্নয়নের কোনো প্রচেষ্টাই নেওয়া হয়নি, উন্নয়নের ভিত রচিত হয়নি। উল্টো এসব দেশ থেকে অবাধে উপনিবেশিক শক্তিসমূহ তাদের নিজেদের দেশে সম্পদ পাচার করেছে, লুণ্ঠন করেছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ অবকাঠামোগত উন্নয়নের কোনো প্রচেষ্টাই এসব দেশে উপনিবেশিক আমলে গ্রহণ করা হয়নি। আর এখানেই এসব দেশের দরিদ্রতার মূল কারণ নিহিত। আরেকটি ঐতিহাসিক সত্য হলো এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে এবং অব্যবহিত পর অধিকাংশ উপনিবেশিক ভারতবর্ষ সহ স্বাধীনতা লাভ করলেও এসব দেশে সাম্রাজ্যবাদী শক্তির অনুগত সরকারি ক্ষমতা গ্রহণ করে, যারা মূলত সাম্রাজ্যবাদী প্রভুদের স্বার্থ রক্ষা করে। এ কারণে এসব দেশে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও সঞ্চয়কে অনুন্নত দেশের বেলায় সঞ্চয়কে স্বল্প হলেও প্রয়োজনীয় মূলধনে রূপান্তরিত করে বিনিয়োগ করা যায়নি। মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া সহ কিছু ব্যতিক্রম ছাড়া সকল অনুন্নত দেশের বেলায় এই কথা প্রযোজ্য। এর বিপরীতে রাষ্ট্র ক্ষমতা ও রাজদণ্ডের অপব্যবহার করে শাসনের নামে শোষণ ও অবাধ লুণ্ঠনের মাধ্যমে বাড়ানো হয়েছে আয় বৈষম্য। সিংহভাগ মানুষকে ঠেলে দেওয়া হয়েছে দারিদ্র্য সীমার নিচে। মুষ্টিমেয় কিছু লোক আমদানি পণ্যের ভোগ বিলাসিতায় মত্ত থাকে। তাছাড়া অপরিকল্পিত রাষ্ট্রীয় ব্যয়, অদক্ষতা, অব্যবস্থাপনা, রাজনৈতিক অস্থিতিশীলতা এসব তো আছেই। চলছে ব্যক্তিগত পর্যায়ের ক্ষমতাবানদের বিদেশে সম্পদ পাচার।
কাজেই দরিদ্রতা বা আয়ের স্বল্পতাই দরিদ্র দেশসমূহকে দরিদ্র করে রাখে, এই বক্তব্য মেনে নেওয়া যায় না। এই বক্তব্যের মাধ্যমে আসলে নার্স যে পুঁজিবাদী উন্নত সাম্রাজ্যবাদের যোগ্য প্রতিনিধিত্ব করেছেন, এর বিপরীতে কথা বলা অধিক যুক্তিযুক্ত মতো যে কিছু দেশ অধিক উন্নত বলেই অধিকাংশ দেশ অনুন্নত ও দরিদ্র। আমরা পরিশেষে বলতে পারি যে বিপরীতে মন্তব্য থাকলেও দরিদ্র বলেই একটি দেশ দরিদ্র, নার্সের বক্তব্য সকল অর্থনীতিবিদ ও সমাজ চিন্তাবিদদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এই বক্তব্য অনুন্নত দেশের কিছু মৌলিক সমস্যা এবং বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে। মূলত মূলধন গঠন বাড়িয়ে বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদন বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের তথা দারিদ্র্য থেকে বের হয়ে আসা সম্ভব। এটি নার্সের বক্তব্যের বড় শিক্ষা। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের দ্বিতীয় প্রশ্নের আলোচনা। অর্থাৎ দরিদ্র বলেই একটি দেশ দরিদ্র, এই কথা কি সর্বদা মেনে নেওয়া যায়? আসলেই না। মূলত নার্সের যে মূল শিক্ষাটি সেটি ছিল যে মূলধন গঠনের মাধ্যমে কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায় এবং মূলধন গঠনের মাধ্যমে সঞ্চয় বৃদ্ধি করে বিনিয়োগ বৃদ্ধি করে উৎপাদন বৃদ্ধি করে কর্মসংস্থান বৃদ্ধি করে জাতীয় আয় কিভাবে বাড়ানো যায় এবং কিভাবে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বের হয়ে আসা যায়, এটিই ছিল মূলত নার্সের বক্তব্যের বড় শিক্ষা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। প্রথমে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি কি? বাংলাদেশের অর্থনীতি কি? বাংলাদেশের অর্থনীতি কি? বাংলাদেশের অর্থনীতি হচ্ছে বাংলাদেশের কৃষি, শিল্প, সেবা ইত্যাদির সাথে সম্পৃক্ত কার্যক্রমই হলো বাংলাদেশের অর্থনীতি। কি বলা হয়েছে? উত্তরে বলা হয় বাংলাদেশের কৃষি, শিল্প, সেবা ইত্যাদির সাথে সম্পৃক্ত কার্যক্রমই হলো বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশ প্রধানত দেশ অর্থাৎ কৃষি প্রধান। প্রশ্ন হতে পারে বাংলাদেশের অর্থনীতি কি? কৃষি, শিল্প, সেবা ইত্যাদির সাথে সম্পৃক্ত কার্যক্রমই হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি মূলত দেশ প্রধান, কৃষি প্রধান। পরবর্তী প্রশ্ন যদি হয় যে বাংলাদেশে ভারী শিল্প গড়ে না ওঠার কারণ কি? বাংলাদেশে ভারী শিল্প গড়ে না ওঠার কারণ কি? মূলধন, উদ্যোক্তা ও দক্ষ কারিগরের অভাব।
অর্থাৎ বাংলাদেশে ভারী শিল্প গড়ে না ওঠার কারণ কি? বাংলাদেশে ভারী শিল্প গড়ে না ওঠার কারণ তিনটি: মূলধন, উদ্যোক্তা এবং দক্ষ কারিগরের অভাব। মূলত এই তিনটি কারণেই বাংলাদেশে ভারী শিল্প গড়ে ওঠেনি। তারপরে বাংলাদেশের কৃষিতে শ্রমশক্তির পরিমাণ কত শতাংশ বলা হয়েছে? বাংলাদেশের কৃষিতে শ্রমশক্তির পরিমাণ 47.30%। 2011 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? 1015 জন। প্রতি বছর কত শিশু মূল জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে? ঘনত্ব যদি বলি, এটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব যে প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন লোক বাস করে এবং প্রতি বছর 23 লক্ষ শিশু, প্রতি বছর 23 লক্ষ শিশু নতুন 23 লক্ষ শিশু মূল জনসংখ্যার সাথে বা মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে। বর্তমানে বাংলাদেশে কত লোক বেকার আছে এবং তা শ্রমশক্তির কত শতাংশ? প্রায় 26 লক্ষ লোক বলা হয় এবং সেই ডাটাটি হচ্ছে 2010 সালে 26 লক্ষ লোক, সেটি হচ্ছে 2010 সাল। বাংলাদেশে কত শতাংশ লোক নিরক্ষরের কথা বলা হয়েছে? 42.10%। বাংলাদেশের জনসংখ্যা মাথা পিছু আয় কত ডলার? অর্থনৈতিক সমীক্ষা, বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2014। অর্থনৈতিক সমীক্ষা 2014 অনুযায়ী অর্থনৈতিক সমীক্ষা 2014 বাংলাদেশে 1190 মার্কিন ডলার মাথা পিছু আয়। দারিদ্র্য সীমার নিচে কত শতাংশ লোক বা কত শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে? আমাদের 31.5% লোক, এটিও 2010 সাল SIES এর হিসাব অনুযায়ী 31.5% লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। প্রিয় শিক্ষার্থী, অর্থনৈতিক উন্নয়ন কি? আমরা সরাসরি আরেকটি থিওরি প্রশ্নে চলে যাই। অর্থনৈতিক উন্নয়ন কি? অর্থনৈতিক উন্নয়ন কি? অর্থনৈতিক উন্নয়ন কি? কোন দেশের অর্থনৈতিক উন্নয়ন কি? কোন দেশের অর্থনৈতিক অবকাঠামো, কোন দেশের অর্থনৈতিক অবকাঠামোগত পরিবর্তনের ফলে জাতীয় উৎপাদন ও প্রকৃত মাথাপিছু আয় বৃদ্ধি ঘটলে তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে। অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে? যে কোনো দেশের অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তনের ফলে জাতীয় আয় এবং প্রকৃত মাথাপিছু আয়, জাতীয় উৎপাদন এবং প্রকৃত মাথাপিছু আয় বৃদ্ধি ঘটলেই তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে। অর্থনৈতিক প্রবৃদ্ধি কি? অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তন ছাড়া জাতীয় উৎপাদন বা মাথাপিছু আয়, প্রকৃত মাথাপিছু আয় বৃদ্ধির প্রক্রিয়াকেই অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, আমরা এখানে অর্থনৈতিক উন্নয়ন কি, এখন যদি বলি অর্থনৈতিক প্রবৃদ্ধি কি,
প্রিয় শিক্ষার্থী খুব খেয়াল করে দেখবে, এই দুটি বিষয় অনেকে গুলিয়ে ফেলে, এই দুটি বিষয় একসাথে করে ফেলে, মিশিয়ে ফেলে। সেটি হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুটি কিন্তু আলাদা বিষয়। অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তনের ফলে মোট উৎপাদন এবং মাথাপিছু আয় বৃদ্ধি পেলেই তবেই সেটিকে অর্থনৈতিক উন্নয়ন বলা হয়। জাতীয় উৎপাদন এবং মাথাপিছু আয়, জাতীয় উৎপাদন এবং প্রকৃত মাথাপিছু আয় বৃদ্ধি ঘটলেই তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে। যে দেশের অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তনের ফলে যদি জাতীয় উৎপাদন এবং প্রকৃত মাথাপিছু আয় বৃদ্ধি পায় তবেই তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে। অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধিটা কাকে বলে? প্রবৃদ্ধি হচ্ছে যে কোনো রকম কাঠামোগত পরিবর্তন ছাড়া যদি জাতীয় আয় বা জাতীয় উৎপাদন এবং প্রকৃত মাথাপিছু আয় বৃদ্ধি পায়, এই যে বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়া সেটি হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। পরবর্তীতে বলা হচ্ছে যে আরেকটি প্রশ্ন যদি আসে সেটি হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের সূচক বা মাপকাঠি কাকে বলে? অর্থনৈতিক উন্নয়নের সূচক কি বা মাপকাঠি কাকে বলে? একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে কিংবা হচ্ছে কিনা তা পরিমাপ করার জন্য অর্থনীতির অভ্যন্তরে যেসব চলককে বিবেচনা করা হয় সেগুলোকে অর্থনৈতিক উন্নয়নের সূচক, মাপকাঠি বা নির্দেশক বলে। উন্নত দেশ কাকে বলে? আমরা যদি বলি যে উন্নত দেশ কাকে বলে, অনুন্নত দেশ কাকে বলে এবং উন্নয়নশীল দেশ কাকে বলে? উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ, স্বল্পোন্নত দেশ, স্বল্পোন্নত দেশ, দারিদ্র্য কাকে বলে? প্রিয় শিক্ষার্থী, আমরা উপরিক্ত প্রশ্নগুলোর উত্তর যদি খুঁজি যে উন্নত দেশ কাকে বলে? উন্নত দেশ হচ্ছে সেই সব দেশ, অর্থাৎ যেসব দেশে জনগণের মাথাপিছু আয় খুবই যেসব দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে জাতীয় আয়, মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মান উন্নত, সেসব উন্নত স্তরে পৌঁছেছে সেসব দেশকে উন্নত দেশ বলা হয়। আর অন্যদিকে অনুন্নত দেশ হচ্ছে যেসব দেশের জনসংখ্যার মাথাপিছু আয় খুবই কম এবং অধিকাংশ লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, সেই সব দেশকে অনুন্নত দেশ বলা হয়। উন্নয়নশীল দেশ কোনগুলো? যেসব দেশে কিছুটা অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে এবং ক্রমশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, সেসব দেশকে উন্নয়নশীল দেশ বলে। স্বল্পোন্নত দেশ কাকে বলে? যেসব দেশ কিছুটা অর্থনৈতিক উন্নয়ন সাধন করেছে এবং অনুন্নত দেশের তুলনায় একটু সুবিধাজনক অবস্থানে আছে কিন্তু অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রসর হতে পারছে না, তাদেরকে স্বল্পোন্নত দেশ বলা হয়। স্বল্পোন্নত দেশ, উন্নত দেশ, অনুন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ, এই চারটি বিষয় আমরা জানলাম। যে উন্নত দেশ কাকে বলে? যেসব দেশের মাথাপিছু আয়, জীবনযাত্রার মান উন্নত স্তরে পৌঁছেছে, সেটা হচ্ছে উন্নত দেশ। উন্নয়নশীল দেশ হচ্ছে যেসব দেশের অর্থনৈতিক অগ্রগতি ক্রমশ সামনের দিকে চলমান আছে। অনুন্নত দেশ হচ্ছে যেসব দেশ স্থবির অবস্থায় আছে, অর্থনৈতিক অবকাঠামোগত এবং অধিকাংশ লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, সেগুলো হচ্ছে অনুন্নত দেশ। স্বল্পোন্নত দেশ যেসব দেশে উন্নয়নশীল দেশের মতো ক্রমাগত উন্নয়নশীল দেশের মতো কি হচ্ছে যে কিছুটা অর্থনৈতিক উন্নয়ন সাধন হয়েছে কিন্তু অনুন্নত দেশের তুলনায় একটু সুবিধাজনক অবস্থানে থাকলেও কিছুটা অর্থনৈতিক উন্নয়ন পথে অগ্রসর হতে পারছে না, কিন্তু অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রসর হতে পারছে না, তাদেরকে স্বল্পোন্নত দেশ বলা হয়। দারিদ্র্য কাকে বলে? সর্বশেষ যে বিষয়টি আমরা এখানে আছে প্রশ্নটি, সেটি হচ্ছে দারিদ্র্য কাকে বলে? দারিদ্র্য বলতে মানুষের মৌলিক প্রয়োজন মেটানো এবং একটি সম্মানজনক জীবনযাপন করার অপারগতাকেই বোঝায়। মৌলিক প্রয়োজন মেটানো এবং সম্মানজনক যে জীবনযাপন, তার
অপারগতা কি দারিদ্র বলে। বিশ্বব্যাংকের বক্তব্য অনুযায়ী দারিদ্রতা কি? দারিদ্র হচ্ছে বিশ্বব্যাংকের সাম্প্রতিক বক্তব্য হলো যার দৈনিক 1.25 মার্কিন ডলার সমপরিমাণ আয় করতে পারে না তারাই দারিদ্র। চরম দারিদ্র কাকে বলে? দৈনিক 1805 কিলো ক্যালোরির কম খাদ্য গ্রহণকে চরম দারিদ্র বলে। দারিদ্র কত প্রকারের হতে পারে? দারিদ্র দুই প্রকার হয়, অনপেক্ষ দারিদ্র এবং আপেক্ষিক দারিদ্র। অনপেক্ষ দারিদ্র এবং আপেক্ষিক দারিদ্র। অনপেক্ষ দারিদ্র কি? অনপেক্ষ দারিদ্র বলতে মানুষের যে মৌলিক মানবিক চাহিদা যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি পূরণের অক্ষমতা কি বোঝায় এবং সেটাকে বলা হয় অনপেক্ষ দারিদ্র। আপেক্ষিক দারিদ্র কি? আপেক্ষিক দারিদ্র বলতে সম্পদের বৈষম্যের কারণে এক ব্যক্তির তুলনায় অন্য ব্যক্তির আয় ও ভোগের পরিমাণ কম হওয়া বোঝায়। দারিদ্র পরিমাপের দুটি সূচক মাথা গণনা অনুপাত এবং দারিদ্র ব্যবধানের অনুপাত। দারিদ্রের দুঃসূচকটার প্রবক্তা কে? অধ্যাপক নাক্স। দারিদ্রের দুঃসূচক্র বলতে নাক্স কি বুঝিয়েছেন? দারিদ্রের দুঃসূচক বলতে নাক্স দারিদ্রের দুঃসূচক্র বলতে একটি দেশ দরিদ্র কারণ দেশটি দরিদ্র, অর্থনীতি স্বল্প আয়, স্বল্প সঞ্চয় এবং স্বল্প বিনিয়োগে একটি দেশ নির্দিষ্ট চক্রের মধ্যে আবর্তন বুঝিয়েছেন। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে বাংলাদেশের দারিদ্র দুষ্টচক্র ভাঙার উপায় কি? বাংলাদেশের মূলধন গঠনের হার বাড়িয়ে বিনিয়োগ বৃদ্ধি করতে কর্মসংস্থান ও আয় বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্যের দুষ্টচক্র ভাঙা সম্ভব। বাংলাদেশের দারিদ্র্যের তিনটি কারণ কি? সম্পদ ও আয়ের অসম বন্টন, স্বল্প মাথাপিছু আয় এবং উচ্চ হারে জনসংখ্যা বৃদ্ধি। দারিদ্র বিমোচন কাকে বলে? মানুষের দারিদ্র্যের কবল থেকে মুক্ত করার জন্য তথা মানুষের ন্যূনতম যে মৌলিক চাহিদা তা পূরণের জন্য গৃহীত প্রচেষ্টা এবং কর্মসূচিকে দারিদ্র বিমোচন কর্মসূচি বলে। বাংলাদেশের দারিদ্র দূরীকরণের তিনটি উপায় কি? প্রথমত হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, 2 নম্বর হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ, 3 নম্বর হচ্ছে শিক্ষার প্রসার। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব এমডিজি কি। এমডিজি এর পূর্ণ রূপ কি? এমডিজি হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল্ড, এমডিজি। তারপর হলো এসডিজি। এমডিজি হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল্ড, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল্ড। এসডিজি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্ড। এমডিজি পূরণ, আমরা 2015 সালে এমডিজির লক্ষ্য পূরণ করে ফেলেছি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে এসডিজি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সেটি আমাদের পূরণের লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আজকের ক্লাসে আমরা প্রথমত যে বিষয়টি আলোচনা করছিলাম যে দারিদ্র্যের দুষ্টচক্রের সমালোচনা, ফাঁদের সমালোচনা নিয়ে প্রথমে আলোচনা করলাম। তারপরে একটি দেশ দরিদ্র কারণ সে দরিদ্র, এই বিষয়টি কি সর্বদাই কি মেনে নেওয়া যায় কিনা, আসলে সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। এবং আজকের ক্লাসের শেষ অংশে অর্থাৎ দুটি অংশের প্রথম অংশে ছিল দুটি বিষয় নিয়ে আলোচনা, তারপরে শেষ অংশ ছিল প্রশ্নোত্তর পর্ব। প্রশ্ন এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সাথে সম্পর্কিত প্রশ্ন উত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা বেশ উপকৃত হতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং নিরাপদে থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।